আসসালামু আলাইকুম দর্শক, যে কথা জানতে চান আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আপনাদেরকে সামনে হাজির হচ্ছি আমি মোস্তফা ফিরোজ, এবং আমার সঙ্গে যুক্ত আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। দর্শক, সারাদিনের পরিস্থিতি কি সেটি নিশ্চয়ই আপনারা জেনেছেন। সর্বশেষ সেনাপ্রধানের বক্তব্য শুনেছেন। অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং সকল হত্যার বিচার হবে। তিনি বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ সেনাবাহিনী, জনতা, ছাত্র সবাই মিলে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে সেনা প্রধানের সেই অফিসে। আজকে বিএনপি, জামাত, সকল বিরোধী দলের যারা ছিল, এখন বলা যাবে এখন পর্যন্ত বিরোধী দলের নেতারা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পতন হওয়া আওয়ামী লীগ সরকারের কেউ ছিল না, থাকার কোনো কারণ নেই। রাজ্জাকি ভাই, আপনি পুরো পরিস্থিতিটা ভাষণ শুনলেন এবং দেখলেন কিভাবে পতন ঘটলো। আপনি একটু যদি মন্তব্য করেন, মতামত দেন। ধন্যবাদ ফিরোজ ভাই, এবং আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে আমার শুভেচ্ছা। মানে আজকে কি বলবো না বলবো বড় কথা না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ খুব আনন্দ পাচ্ছি, মনে হয় মানে পালস টালস গুলা খুব ভালো কাজ অনেকে বলছে যে দেশ স্বাধীন হওয়ার পরে 71-এ মানুষ হ্যাঁ, যেভাবে একটা মুক্তি পেয়েছিল, ঠিক সেরকম একটি স্বাধীনতার আনন্দ সবাই অনুভব করছে। রাইট। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, আমার কোমরে ব্যথা ছিল, মানে এই মুহূর্তে আমি কোমর ব্যথাটা বোধ করতেছি না। মানে বিষয়টা এরকম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যেটা বলতে হয় যে আপনার কি বলে এটাকে, সোজা বাংলায় বলতে হয় যে সবচেয়ে যে শেষে এসেছিল সেই দিয়েছে সকল পূর্ণ করে। কেন বললাম এটা? বোধ করি আওয়ামী জমানার, আওয়ামী যুগের পতন হইল। আমি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের ক্ষমতা আসবে কিনা আমি জানি না, তবে বঙ্গবন্ধু পরিবারের কেউ ক্ষমতা আসবে না, আমি এটা লিখে দিতে পারি। কেন বলছি? তিনটা পরীক্ষিত দল বাংলাদেশে, আমার কাছে কোনো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নয়, তিনটা পরীক্ষিত দলই বাংলাদেশের লুটেরা ছিল, ছোট্ট পরিসরে হোক বড় পরিসরে হোক, এবং প্রত্যেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাবেদারি করছে কারো না কারো। টোটাল দেশপ্রেমিক কেউই হয় নাই। সে কারণে আমি এই তিনটা পরীক্ষিত দলের কাউকে এই বর্তমান সেনাপ্রধান অন্তর্ভুক্ত করুক, আমি সেটা চাই না, এক নম্বর। দুই নম্বর হলো, কেন বললাম যে সবচেয়ে যে শেষে এসেছিল সেই দিয়েছে সব পূরণ করে, এই রিজিমের সবচেয়ে শেষ সেনাপ্রধান হইলেন জনাব ওয়াকারুজ্জামান। সেই কারণে আমি বলছি যে সবচেয়ে যে শেষে এসেছিলেন সেই দিয়েলেন সকল পূরণ করে। আজকে উনি যে জিনিসটা বাঁচাইছেন, আমি মনে করি আজকে অন্তত 2, 4, 5 হাজার লাশ পড়ে যেত। রাইট। ওনাকে যে মানুষের রক্ত টাচ করেছে, মানুষের রক্ত মানুষের ইয়েটা টাচ করেছে, উনি স্থাপনার পক্ষেও আছেন, কিন্তু মনে হয় তার চেয়ে বেশি টাচ করেছে মানুষের রক্তপাত। একটা কথা আমি অনেকদিন আগে জানতাম, একটা বই লিখে গেছিল কে যেন শেখ হাসিনাকে নিয়ে, যার নাকি রক্ত দেখতে ভালো লাগে, তার নামটা আমি ভুলে গেছি। সে মারা গেছে, তাকে মারা হয়েছিল সম্ভবত ফ্রান্স না জার্মানি কোন এক সেলুনে। তো এটা বলার পিছনে কারণ হচ্ছে যে সেনাপ্রধান যে কয়েকটা খুব অল্প কথায় বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমি দায়িত্ব নিয়েছি। সবচেয়ে ভালো লাগছে যে আমি দায়িত্ব নিয়েছি। জি, এবং বলছেন যে আমরা রাষ্ট্রপতির কাছে যাচ্ছি অন্তর্বর্তী সরকার গঠন। হ্যাঁ, সরকারের জন্য। রাষ্ট্রপতি তো আর কি, রাষ্ট্রপতি তো আছে ভালো, আমি তাকে অসম্মান করতে চাই না। আই সেলুট ওয়াকারুজ্জামান সাহেব। এবং উনি যে কথাটা বলছে, মিডিয়ার সহায়তা চেয়েছে, সোশ্যাল মিডিয়ার সহায়তা চেয়েছে, তারপর অন্যান্য রাজনীতিবিদ যারা আছে তাদেরকে সবার সহযোগিতা চেয়েছেন, এবং দেখেন বলেছেন যে অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। তার মানে হচ্ছে এই যে হাসিনা আওয়ামী লীগের যুগের যে অর্থনৈতিক ক্ষতি, এটাও কিন্তু তিনি ইঙ্গিত দিলেন এবং বলছেন সব হত্যার বিচার হবে। হ্যাঁ, সব হত্যার বিচার হবে, সবগুলো উনি বলেছে। আমি কায়মানুর পক্ষে ওনার সাথে আছি, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য এই মুহূর্তে দোয়া করলাম এবং করতে থাকবো ইনশাল্লাহ। সেকেন্ড কথা হচ্ছে, যেই কথাগুলা, যেই বক্তব্যটা, যে কাজটা উনি করলেন সমস্ত রাজনীতিবিদদের সাথে বসার, আমরা তো 5 দিন আগে বললাম, 3 দিন আগেও বললাম, রাজনীতির আপনি বসেন, অহংকার কোথায় গেছে? পায়ের নখ থেকে মাথার চুল করতো অহংকার। আপনি আপনি পৃথিবীর সমস্ত স্বৈরাচারকে হার মানানো একটা সরকার, যার রক্ত দেখতে ভাল লাগে। বারবার আপনি বাবা মারা গেছে, ভাই মারা গেছে, মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে, হু কেয়ারস আফটার 53 ইয়ার্স? হ্যাঁ, যারা এখন মারা গেছে তারা কি তাজা রক্ত? আপনি তো 21 বছর দেশ চালাইলেন, বাবার বিচার করলেন ছ্যাপ দিয়ে ল্যাপ দিয়ে যাকে বলে,
এটাকে বলে স্যাপ দিয়া ল্যাপ দিয়া বিচার করলেন, ভালো কথা করছেন দেখবেন বিচার। আমি বলবো যে তাকে এইভাবে দেশ ত্যাগ করতে উচিত, মানে দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হয়নি, তার বিচার হওয়ার দরকার ছিল। কেননা এত মানুষের মানে রক্ত তার হাতে লেগে আছে, তার শরীরে মানুষের রক্ত, আর এইভাবে তার পালানোর চেয়ে আমি বলবো যে তার আত্মহত্যা করা উচিত ছিল। তো আমি আপনাকে বললাম কি, এর আগে টকশোতে আমি বললাম আপনার সাথে যে একটা স্বৈরাচারের তিনটা ওয়ে থাকে। একটা হলো হিটলারের মতো আত্মহত্যা করা, নয়তো দ্বিতীয়টা বুক পেতে রাখা গুলির জন্য, থার্ড হইলো ঘোলা পানি তৈরি করে পলায়ন করা। উনি কিন্তু সেই ঘোলা পানি তৈরি করে পলাতক হইলেন। এখন দেখতে হবে তার আশ্রয় কোন দেশ দেয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি মনে করি কোন দেশ তো তাকে আশ্রয় দেয় হেলিকপ্টারে সেটাকে করে আমরা যখন তুমি গেছেন, ধারণা করা হয় যে কাছাকাছি জায়গায় হয়তো পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি গেছেন, বা পশ্চিমবঙ্গে এটা, যাক আর যেখানেই যাক, তবে আর দাবি থাকবে, এমনও তো হতে পারে। মানুষের দাবি থাকবে, অন্তর্বর্তী সরকারের কাছেও প্রত্যাশা থাকবে যে না, কোনো বিশ্বে তার ঠাঁই না দিয়ে তাকে বিচারের মুখে আসতে হবে। বহু মানুষের কিন্তু গুম খুন হত্যার কিন্তু তার জবাব দিতে হবে। বহু মানুষ কাঁদছে, মা কাঁদছে, বোন কাঁদছে, ভাই কাঁদছে, কত পরিবার গুম খুনের শিকার হয়েছে। আপনি প্রকাশ্যে হত্যাকাণ্ড তো হইলই, আপনি গুম খুনের হ্যাঁ, কথা চিন্তা করেন, একবার শুধু চিন্তা আমি করেন। তো এখন, আপনি চিন্তা করেন না গুম খুন, আমি তো তারে বলছিলাম যে আপনার ইন্ডেমনিটি বিল করে দেন, করতে পারলো না, বুঝছেন, যে আপনার আমলে যত গুম খুন হয়েছে এবং স্টেপ ডাউন করা পর্যন্ত যত যাওয়ার আগে ব্যবস্থা নাকি হবে সে জাতির এটা। উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল, সেই খায়েশ পূরণ হয়নি, তার আগেই দ্রুত তাকে যাইতে হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সে তো জাতির কেউ না এখন। অবশেষে যেটা বলতে চাই, ওনার পিতার স্বাধীন করা ওনাদের জমিদারি, সেটা হ্যাঁ, অবসান হলো। জমিদারি অবসান আমার হলো। বাবা, না না, এই যে আমার আমার বাবা বাবা, শাসন আমার, করছে। আমি করেছি, আপনার বাবা আমি, কি? এই আমি আর না না, আমার আপনার বাবা। বাবা যদি বলেন, বারবার যদি বলেন আপনার বাবা দেশ স্বাধীন করে, তাহলে তো সে জাতির জনক না, বঙ্গবন্ধু না। আপনাকেও বলতে হবে বঙ্গবন্ধু জাতির জনক এই দেশ। আমার বাবা দেশ স্বাধীন করছে, হ্যাঁ, এখন আপনার স্বাধীন দেশ থেকে পলাইলেন কেন? এর চেয়ে আমাকে লজ্জার কি বলে, আছে? 21 বছর রাইট, পরে আপনি 21 বছর শাসন করে দেশ থেকে পলাতক হন, শেখ মুজিবের কন্যা, বীরু কাপুরুষ, নির্লজ্জ। আর কি বলবো? আপনি দেখেন, আপনি মানে দেখেন ওয়াকার সাহেব যে কাজটা করছে, জি, জি, ওয়াকারুজ্জামান সাহেব সমস্ত রাজনৈতিক দলের সাথে বসছে। আমি তাদেরকে জি, বলছিলাম বসেন আপনি। আপনি কি করলেন? ছাত্রদেরকে আদালত দেখাইলেন, ইন্টারনেট বিহীন বাংলাদেশ দেখাইলেন। সে বসলো কি আপনাদের 14 দলে, তারে আপনি বন্ধ বলছিলেন, রেখে আপনি কিন্তু বিশ্ববিদ্যালয় বলছিলেন যেতে যে বলেন। 14 দল তো কোনো দল না, এটা তাদের সাথে বসে কি সমাধান হ্যাঁ, করবে, করে কি করলো, জামাত শিবিরকে মানে ইয়ে নিষিদ্ধ করলো। আরে হ্যাঁ, আজকে সেই আরেকটা জামাতের আরেকটা আমিরকে নিয়ে বসছে, আজকে সেই জামাতের আমিরকে একটা নিয়ে সেনাপ্রধান বসলো। সেনা প্রধান বলছেন একটা থার্ড ক্লাস, মানে অশিক্ষিত বর্বর মূর্খের মতো একটা স্টেটমেন্ট দেয়, জঙ্গিবাদরা দেশ আক্রমণ করতেছে, আজ জঙ্গিবাদ সবাই মানে রাজাকার, সাবেক সবাই আর্মি রাজাকার। অফিসাররা, না না, সাবেক আর্মি অফিসাররা জঙ্গিবাদ রাজাকার, মুক্তিযোদ্ধারা জঙ্গিবাদ রাজাকার, ছাত্র নামছে জঙ্গিবাদ রাজাকার, ছাত্রের পিতা মাতা রাজাকার। দেশটাকে, দেশে আর কোন মুক্তিযোদ্ধার রাজাকার ভাগ থাকতে পারবে না। স্বাধীনতার তাই পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি মানে আজকের পর থেকে যেভাবে থাকতে পারবে না। ভাগাভাগি করে যে বলবে দেশটাকে তাকে আপনি একেবারে মানে একটা সেইখানে তাকে পিটানো হবে। ঘৃণার 53 বছর পর একটা সংস্কৃতি, ঘৃণার একটা দেশে পরিণত করছে শেখ হাসিনা তার শাসন আমল দিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশের সবাইকে বলতে হবে, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি, বাঙালি বলুক, বাংলাদেশি বাঙালি, এর বাইরে আর কোনো শব্দ থাকবে না। মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, আরে মিয়া রাজাকার নিয়ে আপনি প্রেস সেক্রেটারি বানাই গেছেন, নইমুল ইসলাম পালাইতে পারছে কিনা? রাজাকার নিয়ে আপনি বসবাস করেন আর বলেন মুক্তিযোদ্ধার পক্ষে। আপনি বেঈমান, মুক্তিযোদ্ধার সাথে বেঈমানি করছেন, মুক্তিযোদ্ধার রক্তের সাথে বেঈমানি করছেন, কারণ আপনি কোটা দেন নাই। মুক্তিযোদ্ধার কোটা আপনি বাতিল করে গেছেন। ইতিহাস আমি আগেও বলছি, ইতিহাস থাকবে যে আপনি বাতিল করছেন। কোটা দিয়ে গেছে, যাই দিছে কোর্ট, আপনি, হাসিনা দেন নাই। কাজেই মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি, রাজাকারের পক্ষ শক্তি ছিলেন আপনি। তা না হলে স্বঘোষিত রাজাকারের পোলা কেমনে প্রেস সেক্রেটারি হয়? আপনার লজ্জা থাকা উচিত। আপনি মুখে মুখে মধু অন্তরে বিষ, আপনি রাজাকার নিয়ে বসবাস করবেন। আর আরেকটা ছাগল মানিক, কালা মানিক, আমার মনে হয় সে অস্তিত্ব মারা গেছে কিনা দেখেন, আত্মহত্যা করছে কিনা, যে নাকি কয়দিন আগে বললো মানে কিভাবে একজন প্রেজেন্টার তার মেয়ের বয়সী তার সাথে যে আচরণ করলো, তার মেয়ের ও মাই চেয়েও গড। ছোট। আমি মেয়েটাকে সেলুট করি, যেটা তার কান্না ভেজা চোখ, তারপর সে অশালীন কথা বলে নাই, শুধু বলছে আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আর সে বলে হ্যাঁ, রাজাকারের বাচ্চা। এই হ্যাঁ, সমস্ত জানোয়ার পয়দা করছে আপনি। এই যে শেখ হাসিনা বারবার বলে গেছে যে বিরাট বড় স্থাপনায় লস হইতে, কোথায় লস শেখ হইছে আপনার? হাসিনা, একটা শেখ এসালন, হাসিনার না না, রাজনীতি একটা ভাই, এসালন জানিছে। হ্যাঁ বলেন।
শেখ হাসিনা একটা এই এসালম যে টাকা দুঃশাসন কায়েম করার জন্য আমাদের কিছু সুশীল সাংবাদিক দেখেন, এত জেনোসাইডের পরে আমাদের আবেদ খান সাহেব যে বলে আসলো যে শেখ হাসিনার সঙ্গে আমরা আছি। দেখেন কি বার্তা! মানে এরা যে দলে দলে কিছুদিন পর পর যাইতো গণভবনে, সেখানে একটা মওকা বসাইতো এবং মানে সংবাদ সাংবাদিক সংবাদ সম্মেলনের নাম করে একটা হলো ওই দলের মতন আওয়াজ দিয়ে আজকে শেখ হাসিনাকে এই পরিণতির দিকে বা এই অবস্থায় উন্নীত করার জন্য, সে যে একটা খুনি, সে যে টাকা পাচারকারীদের হচ্ছে একটা মাফিয়া, বলতেন যে মাদার অফ মাফিয়া, এটা করার ক্ষেত্রে আমাদের এই কিছু সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরও দায় আছে, কি বলেন? ডেফিনেটলি এগুলা তো শিক্ষিত জানোয়ার, মেধাবী জানোয়ার বলা চলে টু সাম এক্সটেন্ট, শিক্ষিত জানোয়ার অনলি বিকজ শুধু টাকার জন্যে। আমি অনেক সাংবাদিক দেখছি 40-50 লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে, অনেক সাংবাদিক। অথচ সাংবাদিকের তার পেশায় যেটা দাঁড়ায়, বাংলাদেশে একটা সাংবাদিক পয়দা হয় নাই যে তার ফ্যামিলির খরচ চালাইয়া তারপরে ক্লাবের মেম্বার হবে, 3টা 4টা 5টা ক্লাব। গুলশান ক্লাবের ইউনিভার্সিটির মেম্বার, প্রফেসর, ঢাকা ক্লাবের না মেম্বার, না, বনানী ক্লাবের ইউনিভার্সিটি, মেম্বার, বোর্ড ক্লাবের মেম্বার। আমি ইউনিভার্সিটির প্রফেসর আছে, শিক্ষক সমিতির XYZ, 4টা 5টা ক্লাবের মেম্বার। আরে আমরা 50টা ক্লাবের মেম্বার হই, আমরা তো লয়ার, এইটা করি সেটা করি, কথার কথা। আপনি কিভাবে হন? হ্যাঁ, খালি খালি এই জন্য। আর এই সমস্ত শিক্ষক যে সমস্ত ছাত্র পয়দা করবে, আমার কাছে মনে হয় ওয়াকারুজ্জামান সাহেবের এখন উচিত হবে এই সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় হাত দেওয়া। এতে যদি ওনার 5 বছর থাকতে হয়, উই উইল অ্যালাউ হিম টু স্টে 5 ইয়ার্স। এখন হচ্ছে এই দোষরদেরকে বিচার করা দরকার। এই সমস্ত বিভিন্ন জায়গায় যারা এই অপকর্ম, শিক্ষাঙ্গন আপনি দেখেন, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নাম করে তারপরে ভিসি বসায়, তারপরে বিচারাঙ্গন, সমস্ত জায়গায় এই যে মাফিয়াদের, এই দোষরদের আমার মনে হয় যে একটা বিচার হওয়া উচিত। হ্যাঁ, ডেফিনেটলি হবে। তবে আমরা চাই, ওয়াকারুজ্জামান সাহেব কথা দিয়েছেন সবকিছুর বিচার হবে। উনি একটা প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, সুন্দর একটা পরিবেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার উনি গঠন করুক। আমরা ইনশাল্লাহ তাআলা একটা লক্ষ্যে কাজ করব, কোনো সন্দেহ নাই, যে এই 3 দলের কেউ যাতে কোনোভাবে ক্ষমতা আসতে না পারে, মানে একটা কোনো পদে যাতে না আসে। এবং এটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব বিতর্কিত হতে পারেন, কারণ এগুলি পরীক্ষিত দল, জাতির কাছে, জনগণের কাছে পরীক্ষিত দল, এবং কেউই সাদা দল নয়, কেউই স্বচ্ছ দল নয়। যে পরিমাণ যা করছে তখন, এখন সব শেষে যেটা বলতে চাই, একটা ফ্যাসিস্ট সরকারের অবসান হয়েছে। একটা কি বলবো, মানে বলতে খারাপ লাগে, কারণ আমরা তো অত নিম্নমানের না, শামীম ওসমানের মতো বলতে পারি না খেলা হবে। খেলা তো চূড়ান্ত খেলা দিয়ে গেছে হাসিনা, শেখ হাসিনা পলাতক হয়েছেন। আমি দেশবাসীর কাছে আরো হয়তো এখন একটা ইমোশনাল ভাবে আছি, বলতে চাই না, বাজে কথা আসে মুখের ভিতর থেকে। ওয়াকারুজ্জামান সাহেবের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম, ইনশাল্লাহ যত রকমের কোঅপারেশন, মিডিয়ার ভাইয়েরা আছেন যারা, সবাইকে বলবো এখনই দেখি সবাই যাতে এই ওয়াকারুজ্জামান সাহেবকে আমরা কোঅপারেশন করতে পারি, দেশটা মেরামত করতে পারি, একটা জায়গায় নিতে পারি। আর যে কথাগুলো শেখ হাসিনা বলে গেছে যে বিরাট স্থাপনায় ধ্বংস হয়েছে, টোটালটা ভুয়া। কেন বলি? এগুলা ট্রেন্ড লোকে করছে, শেখ হাসিনার লোকে করছে। এই সময়, কারণ একটা স্থাপনার সামনে একটা ডেড বডি পড়ে নাই, স্থাপনায় আগুন লাগছে, মিছিলের ভিতরে গুলি পড়ছে। আরে চাচার কবর কই, চাচি কান্দে কই, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আপনার স্থাপনায় আগুন লাগে, আপনি মিছিলে গুলি মারেন। ধিক্কার জানাই, ঘৃণা করি, আমার ঘৃণা করতেও ঘৃণা হয় শেখ হাসিনার এই নোংরামি, ডার্টি থিং। আর এটাকে যারা অ্যালাউ করছে, তারাও মনে করেন আল্লাহর তরফ থেকে জাজমেন্ট পাবে। আমি কত 2 দিন আগে বললাম, সব আল্লাহ পছন্দ করে, হত্যা পছন্দ করে না। আপনি মানুষ হত্যা করতে পারবেন না। এত সব শেষে যেটা বলবো, আমরা দেশটা গড়ার জন্য কাজ করি, সবাই আমরা থাকি। ওয়াকারুজ্জামান সাহেবের সেলুট জানাই, স্বাগতম, সুস্বাগতম। আপনি ভালো এবং থাকেন, নতুন আপনি অন্তর্বর্তী সুস্থ থাকেন। সরকারও যাতে চমৎকার ভাবে এগোয়। এখন মানুষের উচিত হচ্ছে এই সহযোগিতাটা করা, এটাই হলো দরকার। এবং আমরা এটাও বলতে চাই, ওই যে বলা হচ্ছে না যে রাষ্ট্রকে নতুন করে মেরামত করা, এখন দরকার হচ্ছে রাষ্ট্র সংস্কার করা, যাতে কোনো ফ্যাসিস্ট শাসক এবং শাসনের আর যাতে অভ্যুদয় না ঘটে। শুধু শুধু তাই না, এটা ওনাকে যাতে কোনো রাজনীতিবিদরা ডিস্টার্ব করতে না পারে, সেটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হইলাম। কোন রাজনীতিবিদ যাতে তারা ডিস্টার্ব না করতে পারে। উনি একটা সুন্দর মন্ত্রিসভা গঠন করেন বা উপদেষ্টা গঠন করেন, অন্তর্বর্তী সরকার বানান। আপনি যদি 5 বছর থাকা লাগে আপনি থাকেন, প্লিজ আল্লাহর দোহাই আপনি দেশটাকে করে দিন। আমরা একেবারে যাচ্ছে তাই অবস্থায় আছি, দেশটাকে গড়ে দিন। আপনাকে আবারও স্বাগতম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি দেশ চালান, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ। বিজয়। বিজয়। দর্শক শুনছিলেন আবু হেনা রাজ্জাকের বিশ্লেষণ।
আসলে আমরা দুইজনই আজকে আবেগ আপ্লুত। বিগত আহ, বেশ বলা যায় 2-3 বছর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে মোটিভেট করার জন্য, আহ, সরকারকে বলার জন্য যে একটা সুষ্ঠু ভালো নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে চলছে এইভাবে চলা উচিত না। একটা সুষ্ঠু জবাবদিহিমূলক একটি সরকার আসলে দেশের পরিবর্তন হবে, মানুষের অধিকার রক্ষা হবে। সেই কথাটি বলতে বলতে আজকে আমরা নিজেরাও আসলে বিজয়ের স্বাদ পাচ্ছি। জনগণকে অভিবাদন আজকে এই পুরো আজকে বিজয়ের জন্য। অবশ্যই বাংলাদেশ চিরদিন ছাত্রদেরকে মনে রাখবে। বাংলাদেশের ছাত্ররাই স্বাধীনতার পতাকা উঠিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর সেই আজকে কত বছর পর, 52 বছর পর এসে সেই ছাত্ররাই স্বৈর শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করলো। দর্শক, এটাই হচ্ছে আমাদের বিজয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।